আচ্ছা, আপনারা সবাই সিএসসি 490 করতে আসছেন তো, রাইট? এবং সিএসসি 490 হলো কোয়ান্টাম কম্পিউটিং 3, এটা কি জানেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোয়ান্টাম কম্পিউটিং 1 করেন নাই? আপনারা কোয়ান্টাম কম্পিউটিং 1 এর ম্যাটেরিয়াল জানেন? কোয়ান্টাম কম্পিউটিং 1 না করে 3 নিলেন যে? আচ্ছা, ঠিক আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এই মুহূর্তে কোর্স থেকে আনএনরোল করে কোয়ান্টাম কম্পিউটিং 1 এ এনরোল করেন। আচ্ছা, এটা বলার কারণ হলো এটাতে কোয়ান্টাম কম্পিউটিং 3, ধরেন 1 আছে, 2 আছে, 3 আছে, তো আপনি 1 এর ম্যাটেরিয়াল না জানলে এই কোর্সের ম্যাটেরিয়াল বুঝবেন না। আচ্ছা, এখন আরেকটা অপশন হইতে পারে যে স্যার শিখে নেই, তাহলে তো হয়ে গেল। এখন কোয়ান্টাম কম্পিউটিং 1 এর ম্যাটেরিয়াল আসলে এত সহজ না যে ধরেন 1 সপ্তাহের মধ্যে শিখে ফেলতে পারবেন। ওকে, তো কোয়ান্টাম কম্পিউটিং 1 এর যে কোর্স সেটা হলো সিএসসি 481, সিট খালি আছে, সমস্যা নেই। এটা নেয় হলো ওই যে ওই স্যার, সাদমান শাহরিয়ার স্যার। তো যদি আপনি কোয়ান্টাম কম্পিউটিং শিখতে ইন্টারেস্টেড হন, যে স্যার আমি শিখতে চাই বা এটা নিয়ে কাজ করতে চাই, তাইলে ওইটা করেন। ঠিক আছে, ওইটা করার পর এখন এমন হইতেও পারে যে ওইটা করার পরে মনে হয় স্যার কোয়ান্টাম কম্পিউটিং ভালো লাগতেছে না, তো তাইলে আর করলেন না। আর যদি মনে হয় যে না স্যার আরও শিখতে চাই, তারপরে কোয়ান্টাম কম্পিউটিং 2 নেন বা 3 নেন, কিন্তু আগে কোয়ান্টাম কম্পিউটিং 1টা করা লাগবে। আচ্ছা, এই প্রবলেম সেটটা দেওয়ার উদ্দেশ্য হইল এই জিনিসগুলা মানে বুঝতে পারতেছেন নাকি এইটা হলো চেক করা। যদি আপনার মনে হয় স্যার প্রবলেম কি বলছে এটাই বুঝতেছি না, তাইলে আর কি এই কোর্স নিলে আপনার বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, এইটাই। আচ্ছা, আপনারা যে নিছেন এটা কি জানতেন যে এটা কোয়ান্টাম কম্পিউটিং কোর্স? এইটাও জানতেন না? তাহলে কি বুঝে নিলেন? মানে আর কোনো কোর্স পান না এই কারণে এটা নিয়ে নিছেন এরকম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, দেখবেন যে এই কোর্সে হয়তো স্টুডেন্টও কম হওয়ার কারণে এটা যে এটা বেশ অ্যাডভান্সড কোর্স। ঠিক আছে, এই কারণে কম সংখ্যক মানুষজনই নেয়। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এইটাই আমার সাজেশন, এইটাই যে 481 করেন আগে যদি কোয়ান্টাম কম্পিউটিং 1 শিখতে চান। কি রে ভাই, কি আসতেছে? আচ্ছা, আপনাদের নামগুলো একটু বলেন। আপনার নাম কি? মালিহা। আপনি কি রেজিস্ট্রেশন করছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আপনার নাম কি? ও, ঐশ্বর্য ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
ওকে, আপনার নাম? হানিয়া মুক্তার। আপনার নাম? আপনি QC 1 করছেন? আচ্ছা, তো প্ল্যান কি? ও আচ্ছা, আপনি আর ইলেকট্রিকটা নিতে পারবেন না কিন্তু ক্লাস করতে চান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ক্লাস করতে পারেন, অসুবিধা নেই, জাস্ট তো আছে। তার মানে আমার অফিসিয়াল স্টুডেন্ট এখন 2 জন, মানে আসছে 2 জন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানি, আপনাকে ধরছি, মানে আপনাকে ধরেই অফিসিয়াল স্টুডেন্ট 2 জন আর কি। আর ওনারা তো একজন তো আনএনরোল করছে আর একজন আনএনরোল করা উচিত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ক্লাস করেন, অসুবিধা নাই। আমি 2 জন নিয়ে ক্লাস কোর্স রান করছি একবার, সো সমস্যা নাই। আর জানি কি বলবো। আচ্ছা, আপনাকে তো মনে জিজ্ঞেস করছিলাম যে আপনার 9:30টার সময় ফ্রি আছে নাকি, আপনি বলছেন ফ্রি নাই। আপনি 8টার সময় ফ্রি আছে? করতে পারবেন 8টার সময় যদি কোর্স শিফট করি? আচ্ছা, 11টায় ক্লাস আছে কিন্তু আবার তাইলে ওইটা শিফট করে কোন জায়গায় নিব? এখন 11টায় ক্লাস যে শিফট করব না, আমি শিফট করতে চাইতেছি হইলো ওই তো একজন স্টুডেন্ট আছে যে কোর্সটা নিতে চায় কিন্তু ওর টাইমিংয়ে ক্লাস হইতেছে, বিপদ। আচ্ছা, এখন না হওয়া গেলে আর কি করা, ঠিক আছে। 8টায় পারবেন না? ও আচ্ছা, না ওর আবার ওর ফ্রি হইল 8টা থেকে 11টা, এটাই সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন সব কিছু একসাথে ম্যাচ করবে না, এখন টেনশন করে লাভ নেই। ওকে, স্যাটারডে থার্সডে করা যায়, কিন্তু স্যাটারডে থার্সডে করতে গেলে আবার ল্যাবও শিফট করা লাগবে, তো অনেক কিছু শিফট করা লাগবে তখন। সানডে টিউসডেও নাই, কিন্তু সানডে টিউসডে করলেও তো ল্যাব শিফট করা লাগবে, মানে ডে শিফট করলে আর কি ল্যাপটপ সব সহ শিফট করতে হবে না। সানডে টিউসডে ল্যাব তো ইয়াতে হয়। আচ্ছা ওকে, তাইলে আমার আজকে 5 দিন আসা লাগবে তাইলে, তাও একদিন একটা একটা করে ক্লাস। হ্যাঁ সেইটা আর কি বেশি বেশি আমার জন্য ইনএফিশিয়েন্ট হয়ে যাবে আবার। ওই যে দীপ্ত, না না, ওর 8টায় শিফট করলে পারবে, 8টায় তো ওর কোর্স নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো তাইলে ফেরত আসি। হোয়াট ইজ দিস? ওয়েলকাম টু CSE 490। এটা কোর্সের নাম হলো কোয়ান্টাম কম্পিউটিং 3। দিস ইজ দ্য থার্ড কোর্স ইন দ্য সিকোয়েন্স অফ আওয়ার কোয়ান্টাম কম্পিউটিং কোর্সেস। কোয়ান্টাম কম্পিউটিং 1-এ আপনাদের হলো স্টেট ভেক্টর ফর্মালিজম পড়ানো হয়েছে। স্টেট ভেক্টর ফর্মালিজম মানে, আচ্ছা আপনারা এখানে QC 2 করছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো জানেন সব কিছু হচ্ছে। স্টেট ভেক্টর ফর্মালিজম হলো আমরা একটা কোয়ান্টাম স্টেটকে একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ওইটা দিয়ে বিভিন্ন ম্যানিপুলেশন হ্যান ত্যান এটসেট্রা করি। CSE 482 কোয়ান্টাম কম্পিউটিং 2 সেটা ছিল ডেনসিটি ম্যাট্রিক্স ফর্মালিজম, যে আপনাদের একটা কোয়ান্টাম স্টেটকে হলো একটা ম্যাট্রিক্স হিসাবে প্রকাশ করা যায় এবং ওই ম্যাট্রিক্সের বিভিন্ন ম্যানিপুলেশন, আপনার কোয়ান্টাম চ্যানেল, এরর কারেকশন এটসেট্রা। আপনারা গত সেমিস্টারে CSE 482-তে কী কী করছেন? ডেনসিটি ম্যাট্রিক্স, কোয়ান্টাম চ্যানেল, এরর কারেকশন, আর আচ্ছা ঠিক আছে, আর কিছু?
ও নীল লাফলাম কন্ডিশনও করেছে, ওকে ঠিক আছে। আর কিছু? আচ্ছা, তো দোজ আর সিএসসি 481 আর 482 483 এই যে কোর্স, সরি 483 না 490, এই কোর্সটা একটু অ্যাপ্লিকেশন ফোকাসড কোর্স। অর্থাৎ আপনারা তো আগের দুই কোর্সে মেইনলি ফর্মালিজম শিখছেন, হয়তো এরর কারেকশনের কিছু অ্যাপ্লিকেশন দেখছেন। এই কোর্সের মেইন উদ্দেশ্য হলো আপনাদের কোয়ান্টাম অ্যালগোরিদমস পড়ানো, ঠিক আছে? অর্থাৎ এই যে এত কিছু শিখলেন, এটাতে লাভ কী, এটাতে মানুষজন কী করে, ঠিক আছে? তো ওয়াই শুড উই বি ইন্টারেস্টেড ইন কোয়ান্টাম কম্পিউটিং, এটাতে আদৌ কোনো লাভ আছে নাকি নাই। তো এইটার উদ্দেশ্য হইল কোয়ান্টাম অ্যালগোরিদমস পড়ানো। হ্যাঁ, আচ্ছা, কোয়ান্টাম অ্যালগোরিদমসের মেইন 3টা ভ্যারাইটি আছে। একটা হলো, আচ্ছা লিখি, আমি হাতে ব্যথা পাইছি এই কারণে আমার লেখার স্পিড একটু স্লো, শিট, কালিও নাই। আপনার নাম কি? আচ্ছা, আপনার নামটা তো জানা হয় নাই। সাদি, আচ্ছা। আপনি কোন সেমিস্টারে আছেন এখন? 9th সেমিস্টার, আচ্ছা। আর আপনি ফিজিক্সের, ওকে। আপনি কোন সেমিস্টারে আছেন? আপনি কি ফিজিক্সের অন্যান্য স্টুডেন্টরা কোয়ান্টাম কম্পিউটিং কোর্স ওদের চিনেন? এই সামিহা, ফাবিহা, সাকি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম, কোয়ান্টাম অ্যালগোরিদমসের মেইন 3টা ভ্যারাইটি আছে বা অ্যাপ্লিকেশন আছে। একটা হইল সার্চ, একটা হইল পিরিয়ড ফাইন্ডিং, আর একটা হইল সিমুলেশন। ওকে, সার্চ মানে হইলো, ধরেন আপনার ইউ হ্যাভ এ লট অফ স্যাম্পলস, আপনার একটা ডাটা বেজ আছে বা ডাটা সেট আছে, এখান থেকে কোনো একটা এলিমেন্ট বা কিছু এলিমেন্ট আপনি খুঁজে বাইর করতে চান, ঠিক আছে? তো ক্লাসিক্যালি যদি ডাটা সেটটা আনস্ট্রাকচার্ড হয়, আনস্ট্রাকচার্ড মানে ওইটা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না, মানে ওইটা কোনো সর্টিং নাই, মানে লার্জেস্ট টু স্মলেস্ট কোনো সর্টিং করা নেই, মানে ধরেন আপনার ছড়াই ছিটায় দেওয়া আছে ডাটা, ঠিক আছে? ওইটার ইনহেরেন্ট কোনো স্ট্রাকচার আইদার নাই অথবা থাকলেও আপনি জানেন না, ঠিক আছে? যদি আনস্ট্রাকচার্ড হয় ডাটাটা, তাইলে আপনার এটার ক্লাসিক্যাল সার্চের যে কমপ্লেক্সিটি সেটা হইল n, অর্ডার অফ n। অর্থাৎ আপনার ডাটা সেটে যদি nটা স্যাম্পল থাকে, তাহলে আপনি যেই এলিমেন্টটা খুঁজতেছেন ওই এলিমেন্টটা খুঁজে বাইর করতে আপনাকে ওই ডাটা সেটটাকে n বার খোঁজা লাগবে আর কি, বেসিক্যালি এটাই বলে, ঠিক আছে? অর্থাৎ ওয়ার্স্ট কেস সিনারিও কি, আপনি যে ডাটাটা খুঁজতেছেন ওইটা হলো আপনি যে খোঁজা শুরু করছেন একদম শেষে যে ডাটাটা পাবেন, ওইটা হলো ওয়ার্স্ট কেস, ঠিক আছে? তো ক্লাসিক্যাল আনস্ট্রাকচার্ড সার্চের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হইল n, অর্ডার অফ n লেখার দরকার নাই, n, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়ান্টাম সার্চের কমপ্লেক্সিটি স্কোয়ার রুট অফ n, অর্ডার অফ স্কোয়ার রুট অফ n। আচ্ছা, এই অর্ডার রোটেশন কী জিনিস জানেন? আচ্ছা, না জানলেও অর্ডার রোটেশন নিয়ে হালকা পাতলা একটা ইন্ট্রোডাকশন দেওয়া বলি, সমস্যা নেই। তো এটার বেসিক্যালি বলে যে আপনার যদি 1000টা ডাটা সেট থাকে স্যাম্পলে, সরি 1000টা স্যাম্পল থাকে ডাটা সেটে, তাইলে আনস্ট্রাকচার্ড সার্চ করতে আপনার 1000টা ডাটাই চেক করা লাগবে, আর কোয়ান্টাম সার্চ করতে আপনার 1000-এর যে স্কোয়ার রুট, 1000 স্কোয়ার রুট হইল 10⁻1.5। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং, হয়তো 50টার কাছাকাছি আসে কিছু, তো হয়তো অ্যারাউন্ড 50 বার কোয়েরি করা লাগবে। আপনার যে ডাটা সেটটা আছে ওই ডাটা সেটকে 50 বার কোয়েরি করা লাগবে, ঠিক আছে? এখানে একটা স্পিড আপ আছে, কিন্তু স্পিড আপটা খুব বেশি না, এটা হলো কোয়াড্রেটিক স্পিড আপ, ঠিক আছে? মানে স্পিড আপটা ড্রামাটিক না, এবং আপনি যদি সিগনিফিকেন্ট লাভ পাইতে চান, ঠিক আছে, ধরেন আপনার ডাটা যদি হয় 10⁻4 মানে হইল 10,000, আর 10⁻2 হইল 100, ঠিক আছে?
তো ডিফারেন্স কত? ডিফারেন্স হইল অ্যারাউন্ড 9000, হুইচ ইজ নট ব্যাড আই গেস। তবু 9000 আসলে মানে 9000 এলিমেন্ট সার্চ করতে আমাদের মডার্ন যে কম্পিউটার খুব বেশি টাইম লাগে না, ঠিক আছে। আমাদের মডার্ন কম্পিউটারের ধরেন ক্লক ফ্রিকোয়েন্সি হইলো অ্যারাউন্ড 5 GHz বা এর চেয়েও বেশি, হালকা বেশি হইতে পারে এখন। তো 5 GHz আপনার সার্চ করতে এটা হয়তো কয়েক সেকেন্ড লাগবে, মানে সরি কয়েক সেকেন্ডও লাগবে না। ওকে, তো আপনার এই যে লাভ, অর্থাৎ আমি কোয়ান্টাম অ্যালগোরিদম ফালাই দিয়ে ক্লাসিক্যাল অ্যালগোরিদম বাদ দিয়ে কোয়ান্টাম অ্যালগোরিদম কেন রান করব সার্চের জন্য, এটা লাভ পাইতে ধরেন আপনার ডাটা সেটের সংখ্যা হইতে হবে, সাইজ হইতে হবে অনেক বড়, ধরেন কয়েক মিলিয়ন ডাটা আছে আপনার কাছে, কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন ডাটা আছে, সেই জায়গায় যে তখন আপনি কিছু অ্যাডভান্টেজ দেখতে পারবেন, মানে ক্লাসিক্যাল কম্পিউটার ভার্সেস কোয়ান্টাম কম্পিউটার। কিন্তু ওই 1 মিলিয়ন ডাটা আপনার যদি ওইটার উপর কোয়ান্টাম সার্চ চালাইতে হয়, তাহলে ওই 1 মিলিয়ন ডাটা আপনার কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে এনকোড করা লাগবে। তো 1 মিলিয়ন ডাটা আপনার কোয়ান্টাম কম্পিউটারে এনকোড করতে অ্যাটলিস্ট আপনার log 2 of 1 মিলিয়ন সংখ্যক কিউবিট লাগবে, ঠিক আছে। তো যেটা বুঝাইতে যাচ্ছি যে আপনি যদি বড় ডাটা সেটের উপর সার্চ করতে চান, তাহলে আপনার কোয়ান্টাম কম্পিউটারটাকেও বড় লাগবে। ওকে, তো আমরা এখনও অত বড় কোয়ান্টাম কম্পিউটার বানাইতে পারি নাই। আমাদের এখন যে কোয়ান্টাম কম্পিউটারের সাইজ ধরেন 400-500 কিউবিট আছে আমাদের, যদিও রোড ম্যাপ আছে, ভেরি সুন উই উইল প্রবাবলি সি কম্পিউটার্স উইথ 1000 অর ফিউ থাউজেন্ড কিউবিটস, ঠিক আছে। কিন্তু অত বড় সার্চ পর্যন্ত যাইতে আমাদের সময় লাগবে। তো এই সার্চে অ্যাডভান্টেজ আছে, কিন্তু অ্যাডভান্টেজটা খুব বেশি না, ঠিক আছে। এটা আমরা আরও অনেক দূর ভবিষ্যতে দেখব। আচ্ছা, তারপর আরেকটা অ্যালগোরিদম হলো পিরিয়ড ফাইন্ডিং। ওকে, আচ্ছা, পিরিয়ড ফাইন্ডিং কী জিনিস? পিরিয়ড ফাইন্ডিং হইলো ধরেন খুবই সহজ কথায়, আপনার কাছে একটা ফাংশন আছে যেটা একটা পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে ধরেন একটা নির্দিষ্ট ইন্টারভেল পরে ফাংশনের যে আউটপুট ওটা রিপিট করে। এক্সাম্পল অফ এ পিরিয়ডিক ফাংশন, যেমন সাইন ফাংশন একটা পিরিয়ডিক ফাংশন, সাইন কজ এগুলো পিরিয়ডিক ফাংশন, বা আরও জেনারেল পিরিয়ডিক ফাংশন থাকতে পারে। ধরেন আমি এরকম একটা ফাংশন আঁকলাম, ওকে, এইটা একটা পিরিয়ডিক ফাংশন, এটা পিরিয়ড হইল ধরেন একটু, ওকে। আচ্ছা, তো ক্লাসিক্যালি এরকম যদি আপনার ডাটা থাকে, একটা ভেক্টর থাকে, ওই ভেক্টরের পিরিয়ড বাইর করার যে কমপ্লেক্সিটি হইল n log n, অর্থাৎ আপনার যে ভেক্টরের সাইজ যদি n হয়, অর্থাৎ ধরলাম আপনি an সাইজের ভেক্টরের উপর ডাটা দেওয়া আছে, আপনি পিরিয়ড বাইর করতে চান, তাইলে আপনার একটা কম্পিউটেশন চালানো লাগবে। ওই কম্পিউটেশনের স্টেপ সংখ্যক হইলো এতগুলো স্টেপ রান করতে হবে। তো এইটা ক্লাসিক্যালি যেমনি করা হয়, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম নামক একটা অ্যালগোরিদম আছে, ওইটা ব্যবহার করে পিরিয়ড ফাইন্ডিংটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসিক্যাল ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের একটা কোয়ান্টাম ভার্সন আছে, যেটাকে আমরা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম বলি। ওকে, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের এফিসিয়েন্সি হইল log n টাইমস log n। এফিসিয়েন্সি কি বলতেছি? কমপ্লেক্সিটি। ওকে, তো বেসিক্যালি এই এনকে log n দিয়ে রিপ্লেস করে দেওয়া লাগবে। তো এটা একটা এক্সপোনেনশিয়াল স্পিড আপ দেয়, ঠিক আছে। এখানে কিছু ক্যাচ আছে। ক্যাচ হইল যে আপনাকে যে ইনফরমেশনটা দিবে, ওই ইনফরমেশনটা একটা ভেক্টরের মধ্যে, একটা স্টেটের মধ্যে এনকোডেড থাকবে, ঠিক আছে। তো ইউ নিড টু ক্লেভারলি ম্যানিপুলেট দ্যাট স্টেট টু ফাইন্ড আউট হোয়াট ইজ হ্যাপেনিং, মানে আপনার পিরিয়ডটা বাইর করতে আর কি একটু আরও কিছু খাটনি করা লাগবে। কিন্তু পিরিয়ড ফাইন্ডিংয়ের যে অ্যাডভান্টেজটা বেসিক্যালি এই জায়গায়, ক্লাসিক্যাল ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম আর কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম, এই ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে যাইতে যে অ্যাডভান্টেজটা, ওই অ্যাডভান্টেজটা বেসিক্যালি কোয়ান্টাম পিরিয়ড ফাইন্ডিংয়ের অ্যাডভান্টেজ। এবং কোয়ান্টাম পিরিয়ড ফাইন্ডিং ইজ অ্যাট দ্য হার্ট অফ দ্য মোস্ট ফেমাস কোয়ান্টাম অ্যালগোরিদম, যেটার নাম হলো শোরস অ্যালগোরিদম। শোরস অ্যালগোরিদমের নাম শুনেছেন? আচ্ছা, শোরস অ্যালগোরিদম হলো আপনার একটা নাম্বার যদি দেওয়া থাকে, ওই নাম্বারের আমরা যদি ফ্যাক্টর বাইর করতে চাই, ঠিক আছে, অর্থাৎ তাহলে আমরা পণ্য দিলাম, আমাকে হইলো 5 আউটপুট দিতে হবে, হয়তো যে ওই পণ্যর একটা ফ্যাক্টর আউটপুট দিতে হবে, ঠিক আছে। এটা হলো ফ্যাক্টরিং প্রবলেম। এই ফ্যাক্টরিং প্রবলেম ইজ ক্লাসিক্যালি এ ভেরি হার্ড প্রবলেম।
ঠিক আছে, ক্লাসিক্যালি কোনো এটার এফিশিয়েন্ট অ্যালগোরিদম জানা নাই, মানে কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম জানা নাই, কিন্তু আপনার শোরস অ্যালগোরিদম ব্যবহার করে এইটার এই ফ্যাক্টরিং পলিনোমিয়াল টাইমে করা সম্ভব। এবং শোরস অ্যালগোরিদমের যে কোর পার্টটা সেটা হলো যেটা করে শোরস অ্যালগোরিদম বেসিক্যালি ফ্যাক্টরিং প্রবলেমকে একটা পিরিয়ড ফাইন্ডিং প্রবলেমে কনভার্ট করে, তারপরে পিরিয়ড ফাইন্ডিং প্রবলেমটা কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে সলভ করে। ঠিক আছে, তারপরে ওই পিরিয়ড থেকে তারপরে একটা ফ্যাক্টর কনস্ট্রাক্ট করে। ঠিক আছে, তো রুটটা হইলো এইটা। তো পিরিয়ড ফাইন্ডিংয়ের যে অ্যাডভান্টেজটা, এই অ্যাডভান্টেজটাই বেসিক্যালি শোরস অ্যালগোরিদমের অ্যাডভান্টেজটা। ঠিক আছে, তো এইটা আর কি সবচেয়ে ফেমাস অ্যালগোরিদম অ্যাটলিস্ট স্টিল নাও, এবং শোরস অ্যালগোরিদম ডিসকভার্ড হয়েছে অ্যারাউন্ড 30 বছর হয়ে যাচ্ছে। ইট ওয়াজ ডিসকভার্ড প্রবাবলি 1996, ডিসকভার্ড অর ইনভেন্টেড হয়তো হবে। ইট ওয়াজ ইনভেন্টেড ইন 1996 বাই পিটার শোর। উনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, MIT-র একজন ম্যাথমেটিশিয়ান। এবং এটার পরেই বেসিক্যালি আমাদের এই কোয়ান্টাম বুমটা হয়েছে। ঠিক আছে, যে এটার কারণ হলো যে এই যে প্রবলেমটা ফ্যাক্টরিং, এই প্রবলেমটা হলো আমাদের যে ক্রিপ্টো সিস্টেম আমাদের ক্রিপ্টো সিস্টেমগুলো এই প্রবলেমকে বেস করে বানানো। ক্রিপ্টো সিস্টেম হলো এই যে আমাদের ধরেন যত ফাইন্যান্সিয়াল কমিউনিকেশন হয় বা যত ধরনের এনক্রিপ্টেড কমিউনিকেশন হয়, ধরেন আপনি মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালেন আপনার কোনো ফ্রেন্ডকে, সেটা আপনার অন্য ফ্রেন্ডরা দেখতে পারে না কেন, বা রাস্তায় অন্য কেউ দেখতে পারে না কেন, কারণ আপনার মেসেজটা এনক্রিপ্টেড থাকে। ঠিক আছে, তো এই সব এনক্রিপশনের যে সবচেয়ে পপুলার যে স্কিমটা, অর্থাৎ পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম নামে একটা স্কিম আছে, এইটাকে RSA ক্রিপ্টো সিস্টেমও বলে। এই এনক্রিপশন স্কিমটা হলো বেসড অন দিস ফ্যাক্টরিং। ওইখানে যেটা করা হয় সেটা হইলো দুইটা বিশাল বিশাল প্রাইম নাম্বার গুণ দিয়ে আরেকটা বিশাল সংখ্যা বানানো হয়। ঠিক আছে, ধরেন দুইটা নাম্বার আছে A আর B, এই দুইটা গুণ দেয়, ধরেন A হইল 10 to the power 100 - 1, কথার কথা। ঠিক আছে, তো এরকম দুইটা বিশাল বিশাল সংখ্যা গুণ দিয়ে একটা সংখ্যা বানানো হয় C, তারপরে C-কে পাবলিশ করে দেওয়া হয় অথবা সবাইকে জানিয়ে দেওয়া হয়, তারপরে C ব্যবহার করে সবাই আপনার ডাটা এনকোড করে। কিন্তু এনকোডিং স্কিমটা এরকম যে যদিও C-কে ব্যবহার করে এনকোড করা হয়, আপনার ওই ডাটাটা ডিকোড করতে হইলে A অথবা B এই দুইটার যে কোনো একটা জানা লাগবে, নাহলে C দিয়ে এনকোডিং করলেও আপনি ডাটাটা ডিকোড করতে পারবেন না। ঠিক আছে, তো যে এই দুইটা সংখ্যা গুণ দিছিল একমাত্র সেই জানে যে ডিকোড কেমনে করতে হবে, যদিও সবাই এনকোড করতে পারবে। ঠিক আছে, যদি আমি অনেক ভেগলি বলতেছি, মানে দিস ইজ এন ইন্ট্রোডাকশন আর কি। হ্যাঁ, এইটাই। তো যেহেতু এই ফ্যাক্টরিংয়ের কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম এতদিন জানা ছিল না, বা ক্লাসিক্যাল কোনো এফিশিয়েন্ট অ্যালগোরিদম মানুষ জানে না, আমি এখন কিছু কেয়ারফুল আমি সেন্টেন্সটা একটু কেয়ারফুলি স্টেট করছি। আমি এটা বলি না যে ক্লাসিক্যাল এফিশিয়েন্ট অ্যালগোরিদম এক্সিস্ট করে না, হয়তো এক্সিস্ট করে, মানুষ জানে না, এখন এই পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই আর কি। তো মানুষ কোনো ক্লাসিক্যাল এফিশিয়েন্ট ফ্যাক্টরিং অ্যালগোরিদম জানে না, কিন্তু পিটার শোর আর কি 1996-এ বাইর করছে যে এটা কোয়ান্টাম কম্পিউটারে এফিশিয়েন্টলি করা যাবে। তো তারপরে আর কি বেসিক্যালি মানুষের মাথায় হাত পড়ছে যে শিট, এটা যদি তাইলে এখন যদি কেউ কোয়ান্টাম কম্পিউটার একটা বানায় ফেলে, তাহলে আমাদের এই যে যত এনক্রিপ্টেড কমিউনিকেশন আছে, ধরেন ইন্টারনেট কমিউনিকেশান, তারপর অনেক ডিফেন্স রিলেটেড কমিউনিকেশান আছে, ধরেন একটা দেশে মিলিটারির বিভিন্ন অর্গানাইজেশন একজন আরেকজনের সাথে যেসব কমিউনিকেশন করে। ঠিক আছে, তারপরে এটসেট্রা ফাইন্যান্সিয়াল ডাটা সব কিছু ডিক্রিপ্ট করে ফেললে তো শেষ, সব কিছু ধ্বংস। তো তারপরেই বেসিক্যালি রেসটা শুরু হয়েছে যে ওকে কোয়ান্টাম কম্পিউটার বানাইতে হবে এবং আমাদেরকে সবার আগে বানাইতে হবে। সব দেশ মনে করতেছে যে আমাকে সবার আগে বানাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার তাহলে কোয়ান্টাম কম্পিউটার বানায় ফেললে কি সব শেষ, আমাদের সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব ক্রিপ্টো সিস্টেম শেষ হয়ে যাবে? আচ্ছা, ক্রিপ্টো সিস্টেম শেষ হবে না, সেটা হলো কোয়ান্টাম কম্পিউটারও ভাঙতে পারবে না এরকম ক্রিপ্টো সিস্টেমও এক্সিস্ট করে। তার মধ্যে একটা হলো কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স দিয়েই আপনি যদি ক্রিপ্টো সিস্টেম বানান, সেইটা একটা ওয়ে। আরেকটা হইল কিছু ক্লাসিক্যাল স্কিমও আছে যেগুলা অ্যালিজেডলি মানে মানুষ অ্যাজিউম করে যে এগুলা কোয়ান্টাম কম্পিউটার ভাঙতে পারবে না, মানে ওইগুলা ভাঙার এখনও কোনো কোয়ান্টাম অ্যালগোরিদম আবিষ্কার হয় নাই, হয়তো ভবিষ্যতে হইতে পারে, ভবিষ্যতে হইলে ওই ক্লাসিক্যাল ক্রিপ্টো সিস্টেমগুলো শেষ। ওইগুলোর নাম হলো কোয়ান্টাম সেফ
ক্রিপ্টোগ্রাফি বা পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, ওগুলো ক্লাসিক্যাল। মানে অনেকের মধ্যে এর একটা ভুল ধারণা আছে যে ওকে কোয়ান্টাম কম্পিউটার থেকে বাঁচতে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা লাগবে, হুইচ ইজ নট এক্স্যাক্টলি ট্রু। ঠিক আছে, এরকম কিছু ক্লাসিক্যাল ক্রিপ্টো সিস্টেম আছে যেগুলা মানে কোয়ান্টাম কম্পিউটার থেকে রক্ষা করতে পারবে, যেটা বললাম অ্যালিজেডলি, যেটা অ্যাজিউম করা হয় যে হয়তো করতে পারবে। এগুলো ডিপ্লয় করা শুরু হয়েছে, ইয়েস। এগুলোর স্ট্যান্ডার্ডাইজেশন চলতেছিল অনেক বছর ধরে। রিসেন্টলি আমেরিকার একটা অর্গানাইজেশন আছে নিস্ট, NIST, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। তো ওরা আর কি আপনার এই যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি যেটা PQC, এগুলো ডিপ্লয় করা শুরু করছে গত বছর আগের বছর ডিপ্লয় করা শুরু হয়েছিল, এখন প্রবলেম আরও আগে গেছে। আচ্ছা, তো হ্যাঁ, এই শিফটটা মানুষজন শুরু করে ফেলছে আর কি, মানে মানুষজন বুঝতেছে যে কোয়ান্টাম কম্পিউটারস আর প্রবাবলি অন দ্য হরাইজন, সো আমাদের শিফট করা উচিত। এনিওয়ে, তো এত ইতিহাসের উদ্দেশ্য এইটাই যে এটা সবচেয়ে ফেমাস অ্যালগোরিদম, এবং আমাদের এই কোয়ান্টাম কম্পিউটিং রিসার্চ নিয়ে যত হাইপ, সব হাইপের কোরে হইল এই অ্যালগোরিদমটা আর কি, সোর্স অ্যালগোরিদমটা বা ফ্যাক্টরাইজেশন অ্যালগোরিদমটা। ঠিক আছে, আচ্ছা, যদিও আমি যেটা বলি যে এই অ্যালগোরিদমটা আর কি কাজের অ্যালগোরিদম না অকাজের অ্যালগোরিদম। কাজের অ্যালগোরিদম বলি না এই কারণে যে এটাতে আপনি ইউজফুল কিছু করতে পারবেন না এই অ্যালগোরিদমটাতে, মানে মানুষজনের হেডেক তৈরি করতে পারবেন, এই যে মানুষজনের হেডেক যে ক্রিপ্টো সিস্টেম ব্রেক করে ফেলতে পারে, কিন্তু এইটা দিয়ে প্র্যাকটিক্যালি ইউজফুল তেমন কিছু করা যায় না এক্সেপ্ট ব্রেকিং ক্রিপ্টো সিস্টেমস। মানে ফ্যাক্টরিংয়ের প্র্যাকটিক্যাল কোনো ইউজ নাই, অ্যাটলিস্ট নট দ্যাট আই নো অফ। ওকে, তো এইটাই সার্চের প্র্যাকটিক্যাল ইউজ আছে, কিন্তু যেটা বললাম যে আপনার অনেক বড় কোয়ান্টাম কম্পিউটার বানাতে হবে ওই প্র্যাকটিক্যাল ইউজ দেখতে। আর এই যে 3 নম্বর যে অ্যালগোরিদমটা সিমুলেশনের অনেক প্র্যাকটিক্যাল ইউজ আছে। আচ্ছা, সিমুলেশন কী জিনিস? সিমুলেশন হলো আপনার কোয়ান্টাম কম্পিউটার বানানোর অরিজিনাল মোটিভেশন যেটা ছিল, রিচার্ড ফাইনম্যানের একটা মোটিভেশন ছিল যে আপনারা তো জানেন যে কোয়ান্টাম স্টেটগুলো হইলো, ধরেন একটা 100 কিউবিট স্টেটের ডাইমেনশন কত? ওয়েল মেবি হোয়াট আই শুড সে ইজ একটা 100 কিউবিট স্টেট যে ভেক্টর স্পেসে বিলং করে, ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? আমি হয়তো শর্টে বলছি 100 কিউবিট স্টেটের ডাইমেনশন কত। 100 কিউবিট স্টেটে অ্যামপ্লিটিউড আছে কয়টা? আচ্ছা, একটা 1 কিউবিট স্টেটে কয়টা অ্যামপ্লিটিউড আছে? 2টা। 2 কিউবিট স্টেটে 4টা। 100 কিউবিট স্টেটে কয়টা হবে? 2 এর পাওয়ার করে পারে না, মানে 3 কিউবিট স্টেটের 3 কিউবিট যে হিলবার্ট স্পেস, 3 কিউবিট হিলবার্ট স্পেসের ডাইমেনশন তো 2 টু দি পাওয়ার 3। 100 কিউবিট হিলবার্ট স্পেসের ডাইমেনশন 2 টু দি পাওয়ার 100। তো 2 টু দি পাওয়ার 100 কত বড় সংখ্যা? আপনারা কি জানেন আমাদের ইউনিভার্সে অ্যাটম আছে কয়টা? আচ্ছা, আমাদের ইউনিভার্সে অ্যাটমের সংখ্যা অ্যারাউন্ড 10 টু দি পাওয়ার 80। তো 2 টু দি পাওয়ার 100 10 টু দি পাওয়ার 80 চেয়েও বড়। ঠিক আছে, তো জাস্ট 100টা কিউবিটের স্টেট এনকোড করতে আপনার যতগুলা পার্টিকেল লাগবে, মানে অতগুলো পার্টিকেল আমাদের ইউনিভার্সেই নাই। ঠিক আছে, তো তাইলে মানে ধরেন আমরা যদি কোনো কোয়ান্টাম ম্যাটেরিয়াল সিমুলেশন করতে চাই বা কোনো কোয়ান্টাম সিস্টেম, হ্যাঁ বড় না, আচ্ছা ঠিক আছে, তাইলে আরেকটা শূন্য দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, আরেকটা শূন্য দেওয়া লাগবে। 2 কিউব হইল 10 টু দি পাওয়ার 1 অ্যারাউন্ড। কি ক্যালকুলেশন করলেই বুঝলাম না। ইয়েস, হ্যাঁ, 3 দিয়ে ভাগ দিলে এটা কত হয়? 3 দুগুণে 6, 2 0, 3 6 18, 26। 26 আর 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমবে, রাইট, ঠিক আছে। হ্যাঁ, হয়তো আরও এক অর্ডার অফ ম্যাগনিটিউড বেশি লাগবে। এনিওয়ে, তো ওকে ঠিক আছে, 100 কিউবিটের জায়গায় 1000 কিউবিট হইলো, বাট এটা তো বুঝতে পারতেছেন যে আপনার কোয়ান্টাম সিস্টেমের যে স্টেটের সাইজ খুব তাড়াতাড়ি বাড়ে, অনেক তাড়াতাড়ি বাড়ে। ঠিক আছে, তো ধরেন
আমরা যদি বিভিন্ন কোয়ান্টাম সিস্টেম বা কোয়ান্টাম ম্যাটেরিয়ালের সিমুলেশন করতে চাই, এখন কোয়ান্টাম ম্যাটেরিয়ালের সিমুলেশন কেন করব? অনেক কারণে কোয়ান্টাম ম্যাটেরিয়াল সিমুলেশন করা লাগতে পারে। ধরেন আমি ব্যাটারি ডিজাইন করতে চাই একটা, তো আমার ক্যাথোডের ম্যাটেরিয়াল কেমন হবে, ইলেকট্রোলাইট কেমন হবে, এইটা। তারপর আমি ধরেন কোনো ড্রাগ ডিজাইন করতে চাই, আমার শরীরের এই প্রোটিনের সাথে এই কেমিক্যালটা কেমন ইন্টারেক্ট করে। তো এই সবই তো কোয়ান্টাম সিস্টেম বেসিক্যালি অ্যাট ইটস কোর। ওকে, এবং আমরা যেই তারপরে ধরেন কোনো সোলার সেল ডিজাইন করতে চাই, আমার যে পিএন জাংশন ডিজাইন করতে হবে, ওটা ডোপিং কনসেন্ট্রেশন কেমন হলে আমার ব্যান্ড গ্যাপ ভালো হবে, এটসেট্রা এটসেট্রা। এই সবই ধরেন আপনার কোয়ান্টাম সিমুলেশন, মলিকুলার ডাইনামিক সিমুলেশন, এগুলো করে তারপরে ম্যাটেরিয়ালগুলো ডিজাইন করা হয়। ঠিক আছে, তো এই সিমুলেশন ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল প্রবলেম। প্র্যাকটিক্যাল অনেক কাজের জন্য আপনার কোয়ান্টাম সিস্টেম সিমুলেট করা লাগে। কিন্তু এই কোয়ান্টাম সিস্টেমগুলো ধরেন আমার যদি একটা 1000 অ্যাটমওয়ালা মলিকিউল আমি সিমুলেট করতে চাই, তাহলে তো শেষ, ধ্বংস। কারণ এটা তো ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে করতে পারবো না। যেটা বললাম যে এতগুলো পার্টিকেল তো ইউনিভার্সেই নেই, আমরা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে করবো কেমনি? ওকে, তো রিচার্ড ফাইনম্যানের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, রিচার্ড ফাইনম্যানের অরিজিনাল মোটিভেশন ছিল যে সিন্স নেচার ইজ কোয়ান্টাম মেকানিক্যাল, উই শুড সিমুলেট ইট কোয়ান্টাম মেকানিক্যালি। ওকে, মানে আমরা এই ম্যাটারগুলো সিমুলেট করতে পারতেছি না কেন? কারণ এগুলো নেচার কোয়ান্টাম, আর কোয়ান্টাম সিস্টেমের সাইজ বড়, কোয়ান্টাম সিস্টেমের স্টেটগুলো অনেক বড় বড়। তাইলে যেহেতু এই ম্যাটেরিয়ালগুলো কোয়ান্টাম, এগুলো সিমুলেটও করি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে, এটা ছিল আর কি অরিজিনাল আইডিয়া। ওকে, তো আপনার এই কোয়ান্টাম ম্যাটেরিয়ালগুলা বা কোয়ান্টাম সিস্টেমের সিমুলেশন কোয়ান্টাম কম্পিউটারে সিমুলেট করার অ্যালগোরিদম আছে আর কি। ঠিক আছে, এফিশিয়েন্ট সিমুলেশন অ্যালগোরিদম এক্সিস্ট করে, এবং আমরা ইন দ্য নিয়ার টার্ম, মানে ধরেন নেক্সট 10 বছরে কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রোগ্রেস যেইভাবে হচ্ছে, নেক্সট 10 বছরে আমরা যে কোয়ান্টাম অ্যাডভান্টেজগুলো দেখব, মানে প্র্যাকটিক্যালি কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে ইউজ, ওইগুলো মেইনলি এই ডোমেনেই দেখব। ঠিক আছে, যে বিভিন্ন সিমুলেশন টাস্ক হইলো কোয়ান্টাম কম্পিউটার এফিশিয়েন্টলি করতে পারবে, যেগুলা হয়তো ক্লাসিক্যাল কম্পিউটার এখন করতে পারতেছে না। উইদিন দ্য নেক্সট 10 years উইল প্রবাবলি সি সাম সিমুলেশন রেজাল্টস, যেটা এফিশিয়েন্টলি কোয়ান্টাম কম্পিউটারে করা যাবে কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটারে করা যাবে না। ঠিক আছে, কারেন্টলি কিছু রেজাল্ট আসছে, মানুষজন ক্লেম করে, কিন্তু এগুলা ডিসপিউটেড। ঠিক আছে, দেখা যায় যে হয়তো একটা সিমুলেশন রেজাল্ট ক্লেম করছে কোনো একটা কোম্পানি, হয়তো IBM ক্লেম করছে, তো কিছুদিন পরেই আবার কোনো একটা গ্রুপ ওইটা একটা এফিশিয়েন্ট ক্লাসিক্যাল সিমুলেশন হয়তো আবার প্রপোজ করে। তো এখনও মোটামুটি একটা যুদ্ধের মতো চলতেছে, যে কোয়ান্টাম কম্পিউটিং কমিউনিটি একটা রেজাল্ট প্রপোজ করে, তারপর ক্লাসিক্যাল কম্পিউটিং কমিউনিটি বলে যে না এটা ভুল বলছে, এটা এমনি এফিশিয়েন্টলি করা যাবে। তো এরকম একটা টাগ অফ ওয়ার চলতেছে, বাট দের ইজ ওয়াইড কনসেনসাস যে উইদিন দ্য নেক্সট ফিউ ইয়ার্স হয়তো এই টাগ অফ ওয়ারে ক্লাসিক্যাল কম্পিউটিং কমিউনিটি হাইরা যাইতে পারে। যদি এখনও হারে নাই, দেখা যাক। সেই কোপ 200 বানায় ফেললে তো কোপ অনেক, মানে শেষ। আচ্ছা, হ্যাঁ, তো অনেক 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 ফাস্ট প্রোগ্রেস হইতেছে। সেই ওকে, তো আমরা আমাদের কোয়ান্টাম অ্যালগোরিদমসে এই 3টা জিনিস পড়ব। ঠিক আছে, সার্চ, পিরিয়ড ফাইন্ডিং এবং সিমুলেশন, এই 3টা জিনিস পড়ব। যদিও পিরিয়ড ফাইন্ডিং থেকে শোর পড়বো, নাও পড়তে পারি শোর, কারণ পুরা সোর্স অ্যালগোরিদমে যেটা বললাম যে পিরিয়ড ফাইন্ডিং ইজ দ্য কোর পার্ট অফ সোর্স অ্যালগোরিদম, কিন্তু সোর্স অ্যালগোরিদমে আরও অনেক নাটস অ্যান্ড বোল্টস আছে। ঠিক আছে, এটা একটা প্রি প্রসেসিং স্টেপ আছে, একটা পোস্ট প্রসেসিং স্টেপ আছে, এবং সব কিছু করার পরও দেখা যায় যে নাও মিলতে পারে, আবার মাল্টিপল টাইমস রান করানো লাগতে পারে, মানে অনেক কিছু আছে। এবং এখানে নাম্বার থিওরির বেশ কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো সবসময় আমারও মাথায় থাকে না। তো আমি শিওর না, যেমন গতবার সোর্স অ্যালগোরিদম পড়াই নাই, হয়তো এবারও পড়াবো না, কিন্তু পিরিয়ড ফাইন্ডিংটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এইটা হইল আমাদের অ্যাটলিস্ট কোয়ান্টাম অ্যালগোরিদমসের
এই কোর্সের রোডম্যাপ মোটামুটি ঠিক আছে। স্যার এই রিডিং ম্যাটেরিয়াল গুলো একটু শেয়ার করুন। স্যার রিডিং ম্যাটেরিয়াল গুলো ও হ্যাঁ, রিডিং ম্যাটেরিয়াল আমি মেইনলি ফলো করবো দুইটা সোর্স। আমি যে মাস্টার্স করতে গেছিলাম, আমার মাস্টার্সের সময় কলকাতার কিছু নোট আছে, ওই নোটগুলো আমি দিয়ে দিব। নোটটা লেখা হলো একজন লোকের ডেভিড জে ইসলাম, ইজ এ ভেরি গুড ফিজিক্স বা ওনার কিছু নোট আছে, এই নোট ফলো করবো ওই জায়গায়। আর যেসব জিনিস এই নোটে থাকবে না ওইসব জিনিসগুলো ঠিক আছে, সেগুলো নিউটন থেকে পড়াবো। ম্যাটেরিয়াল মোটামুটি স্যার কোন রিডিং অ্যালগরিদম পুরো স্যার বই নাই, আমি পুরো চেষ্টা করতে পারিনি। আমিও পাই, খুঁজছিলাম জাস্ট অ্যালগরিদমের উপর নোট নাই। আচ্ছা, আরো কিছু রিসোর্স আছে, ধরেন একজন লোক আছে অ্যান্ড্রু চাইল্ডস, নাম শুনছেন? অ্যান্ড্রু চাইল্ডস হলো কোয়ান্টাম অ্যালগরিদমস এর অনেক বড় বা ফেমাস রিসার্চার বা ওয়েল রেপুটেড রিসার্চার। ওনার কিছু লেকচার নোট আছে, যদিও ওইগুলো আরেকটু বেশি টেকনিক্যাল, ঠিক আছে, পড়তে একটু আপনি ধরেন ওই অ্যালগরিদমিক কমপ্লেক্সিটি নোটেশনগুলো না জানেন, পড়তে একটু অসুবিধা হতে পারে বা দেখতে পারেন। গুড নোটস মানে ইউ মানে অনেক কিছু কভার করছে, অ্যান্ড্রু চাইল্ডসের নোট দেখতে পারেন। আরো খুঁজলে খাজলে আরো অনেক প্রফেসরের নোট পাওয়া যাবে, ঠিক আছে। এই মোটামুটি সোর্স। আর কোনো প্রশ্ন? একটা বই আছে, যদি এটা নিজেও আসলে জাস্ট ডাউনলোড করে রাখছিলাম ডিক্সি বা সেটা, বইটার নামটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এটা হচ্ছে জোহানেস এ বাকম্যান। টেবিল অফ কন্টেন্টসে কি কি আছে? ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে ক্লাসিক্যাল কম্পিউটেশনের উপরে ইয়া করছে, কম্পিউটেটিভ থিওরি, রিভার্সিবল সার্কিট, তারপরে ইনভার্স স্পেস, তারপরে কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টার 3, তারপরে হচ্ছে দ্য থিওরি অফ কোয়ান্টাম অ্যালগরিদমস। এখানে হচ্ছে সিম্পল কিউবিক অপারেটর, সোয়াল অপারেটর, অ্যালগরিদম কি আছে? হ্যাঁ দেখতেছে। আচ্ছা, চ্যাপ্টার 5 হচ্ছে অ্যালগরিদমস অফ ডয়েচ এন্ড সাইমন। তারপরে হচ্ছে চ্যাপ্টার 6 হচ্ছে অ্যালগরিদমস অফ শোর। তারপরে চ্যাপ্টার 7 হচ্ছে কোয়ান্টাম সার্চ এন্ড কোয়ান্টাম কাউন্টিং। তারপরে এইচএইচএল অ্যালগরিদম আছে। ওকে ওকে, তাহলে গুড সিমুলেশন নাই যেগুলো, হ্যাঁ ওকে বেসিক করলে দেখতে পারেন। আচ্ছা, এইচএসএলটা দেখানো যেতে পারে, এইচএসএল ইজ এন ইম্পর্টেন্ট। স্যার মন থেকে আর স্যার আমি বলছি বুঝতে স্যার ওটা কি পড়াবে? আসলে এগুলো তো অভাব নেই, জি স্যার মন্টে কার্লো স্যার বিকিউই পড়াবো কি? আচ্ছা, এগুলো তো বললাম। আচ্ছা, এগুলো ছাড়াও কোয়ান্টাম অ্যালগরিদম আরো কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন ফোকাস কোয়ান্টাম অ্যালগরিদম আছে, যেমন কোয়ান্টাম অ্যালগরিদম ফর অপটিমাইজেশন, যেটা এই ক্লাসের আগের ক্লাসে আমি যে কোশ্চেন দিয়েছি। তো অপটিমাইজেশন হলো ধরেন একটা ফাংশনকে আসলে অপটিমাইজ করা হয়, এই একটা অপটিমাইজেশন। তো অপটিমাইজেশন ইজ কোয়ান্টাম অ্যালগরিদম আছে। তারপর কোয়ান্টাম অ্যালগরিদম ইজ ফর লিনিয়ার অ্যালগরিদম। লিনিয়ার অ্যালগরিদম বলতে পারেন ইন সাম সেন্স মানে মডার্ন ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করে, x ইকুয়ালস টু b সলভ করে। তো এইচএইচএল যে অ্যালগরিদমটা, এটা হলো x ইকুয়াল টু b, এই সিস্টেমটা সলভ করে কোয়ান্টাম অ্যালগরিদম। তো এই লিনিয়ার অ্যালগরিদম সিস্টেম সলভ করার কিছু কোয়ান্টাম অ্যালগরিদম আছে, আর স্যাম্পলিং এর কিছু কোয়ান্টাম অ্যালগরিদম আছে। এই যে যেটা বলি মন্টে কার্লো, কোয়ান্টাম মন্টে কার্লো আছে, ডিপ স্যাম্পলিং আছে। আমি তো মন্টে কার্লো পড়িনি, তো পড়াইলে নিজে পড়াইতে হবে। আমি এইচএইচএল দেখছিলাম, ভুলে গেছি। দেখানো যায়, আসলে দেখানো যায় এরকম জিনিসের তো অভাব নেই, দেখা যায় না।
বিষয়টা কি মানে যেটা হচ্ছে কোর্স অফ দিচ্ছে হচ্ছে এটা কি ফার্স্ট হচ্ছে এফিশিয়েন্ট তো মানে হিসাবে হ্যাঁ মানে এইচএইচ এর এফিশিয়েন্সি মানে কমপ্লেক্সিটি তো কম, মানে নরমাল এক্সপেরিমেন্ট সিস্টেম সলভ করার কমপ্লেক্সিটি তো x equal to b যদি এর কোনো স্ট্রাকচার দেওয়া না থাকে, মানে ধরেন আপনি এটা ব্যাপারে আর কিছু জানেন না, তাহলে এটা হলো সলভ করতে পারলে আপনার অর্ডার অফ n কিউব অপারেশন, ঠিক আছে? তো আপনার এইচএইচ এর অ্যালগরিদম যেটা করে সেটা হলো a ইনভার্স b এর প্রপোর্শনাল একটা স্টেপ পাবে, ঠিক আছে? এটা একটা জানি এটা কমপ্লেক্সিটি কম, এই কিউবের চেয়ে কম, এক্স্যাক্টলি কত মনে নেই, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো এটা একটা কোয়ান্টাম স্টেট রিটার্ন করে, ঠিক আছে? আর কোয়ান্টাম স্টেট তো মেজার করলে শেষ, মানে আপনি তো সব ডাটা পাবেন না, একাধিকবার স্যাম্পল করবেন, ঠিক আছে? তো তো এই যে একটা ক্যাচ আছে, তো যদি এরকম হয় যে ধরেন আপনার এই যে আউটপুটটা অন্য কোনো অ্যালগরিদমে তখন আর কি অ্যাডভান্টেজটা পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু আপনি ডাইরেক্ট অ্যাক্সেস করতে গেলে আর কি অ্যাডভান্টেজটা পাবেন। এখানে কিছু ক্যাচ আছে, মানে মানে কোয়ান্টাম অ্যালগরিদমে অনেক ফাইন প্রিন্ট আছে যে আসলে যে কতটুকু অ্যাডভান্টেজ পাওয়া যায়, কোন সিনারিওতে পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা। ইনফ্যাক্ট ইন সার্টেন সিনারিও এটাও দেখা সম্ভব যে এই যে অ্যাডভান্টেজ নেই, ঠিক আছে? আপনার মানে এরকম একটা ইয়ে আছে যে এটা একটা ডিকোয়ান্টাইজেশন আছে, এউইন ট্যাং নামে একটা রিসার্চার আছে, সে খুব ফেমাস হয়ে গেছিল আগে ডিকোয়ান্টাইজেশনটা করার জন্য। মেইনলি এটা ডিকোয়ান্টাইজ করছে যে আন্ডার সার্টেন অ্যাসাম্পশনস এটা একটা ডিকোয়ান্টাইজেশন আছে। তো হ্যাঁ মানে প্রবলেমটা এরকম ছিল যে এইচএইচ এর প্রপোজ করার পরে ওটা পাইপলাইনে একটা অ্যাসাম্পশন করা ছিল, তো বেসিক্যালি মানে স্কট অ্যারনসন তো এই থেকে আন্ডারগ্রেড সুপারভাইজার ছিল, তো ওরা বলছিল যে এটা প্রুফ দাও যে মানে এই অ্যাসাম্পশনটা করা ভ্যালিড বা ওটা প্রুফ করতে যে ও বেসিক্যালি এটা প্রুফ করে ফেলছে যে আসলে এই অ্যাসাম্পশনটা না থাকলে হ্যাঁ যে বেসিক্যালি এটা করা যায়। তো তখন এইটাকে বয়স খুব কম, মানে 18-19 বছর মনে হয়, তো সে খুবই ফেমাস হয়ে গেছিল। এটা আচ্ছা একটা টার্ম ইউজ করুন, ডিকোয়ান্টাইজেশন। ডিকোয়ান্টাইজেশন মানে হলো দিস ইজ এ ফ্রেমওয়ার্ক যে অনেক সময় একটা কোয়ান্টাম অ্যালগরিদম থেকে করেসপন্ডিং একটা এফিশিয়েন্ট ক্লাসিক্যাল অ্যালগরিদম বানানো করা সম্ভব, এটাকে বলে ডিকোয়ান্টাইজেশন, ঠিক আছে? যে ডিকোয়ান্টাইজেশন বেসিক্যালি মিনস যে কোয়ান্টাম কম্পিউটারে এইটা রান করে আলাদা, এটা ক্লাসিক্যাল কম্পিউটারে রান করে, ঠিক আছে? আচ্ছা তাহলে ডিকোয়ান্টাইজেশন আছে, এই আলোচনায় আসলাম কেন? হ্যাঁ, তো আমি বলবো যে কোয়ান্টাম অ্যালগরিদমসের এই তিনটা বড় অ্যাপ্লিকেশন ফিল্ড, একটা সিমুলেশন, অপটিমাইজেশন, লিনিয়ার অ্যালজেব্রা, আরো কিছু জিনিস তো আছে কিন্তু ওইগুলো লিনিয়ারটা আমরা দেখবো না, এগুলো নিয়ে হয়তো হ্যাঁ আপনাদের পেপার দিলে হয়তো এগুলো রিলেটেড পেপার দিলে, আর এই তো ঠিক আছে। এই আমাদের কোর্স নেক্সট ক্লাস থেকে কথাবার্তা বলা শুরু করবো। তোরা টাইমে বললেন চেনা থাকতে যাতে ক্লাসে আসে। ম্যাডাম আপনি কিছু মানবেন? সিএসসি পড়ে কি করেন? আপনি এই কোয়ান্টাম কম্পিউটিং শিখতে চান? আচ্ছা তাহলে হ্যাঁ না ঠিক আছে, দেখা হবে। লিনিয়ার অ্যালজেব্রা জানলে ভালো হয়, যদি লিনিয়ার অ্যালজেব্রা শেখানো হয়, লিনিয়ার
সি ফাইলে